চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা বাংলা ব্যাকরণের ভাষা এবং ব্যাকরণ অংশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং আসন্ন পরীক্ষা যে কোনো পরীক্ষা আসতে পারে। এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এগুলি আমরা আলোচনা করব। আমি মনে করি যে এগুলো যদি আপনারা শোনেন, ভালোভাবে শোনেন, এগুলো আপনাদের কাজে লাগবে। তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? এটা হচ্ছে সাধু ভাষায়। মানে সাহিত্যের গাম্ভীর্য আর আভিজাত্য প্রকাশ পায় হচ্ছে সাধু ভাষায়। তারপর হচ্ছে, সংস্কৃত ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে? এটা হচ্ছে হিন্দি ভাষা। আমরা যদি বলি সংস্কৃত ভাষা থেকে হিন্দি ভাষার উৎপত্তি হয়েছে। তারপরেও যদি প্রশ্নটা বলি, সেটা হচ্ছে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? এটা অনেকবার এসেছে এই প্রশ্নটা, হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদে। সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায় ক্রিয়া এবং সর্বনাম যে পদগুলো রয়েছে সেই পদে। যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে তাহা ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। এটা চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা হলো 4টি। চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা 4টি। তারপরে দেখেন, আবার যদি একটা প্রশ্ন আলোচনা করি, একদা মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোনো এর আরবীয় সাধক বলিয়াছিলেন, এ বাক্যের কোন রীতিতে লিখিত? সাধু রীতিতে। মানে হচ্ছে খুব সুন্দরভাবে, স্মার্টভাবে যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে সাধু রীতিতে বলা হয়। তাহলে উপভাষা কোনটি? মানে উপভাষা হচ্ছে যে অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা, যেমন হচ্ছে যে উত্তরবঙ্গের একরকম ভাষা, বরিশালের একরকম ভাষা, এগুলো হচ্ছে আমরা বলতে পারি এগুলোকে উপভাষা। তারপরে যদি আবার দেখি, তারপর প্রশ্নটা হচ্ছে যে, তিনি হাঁটিতে ভাবিতেছিলেন শুধুমাত্র মনীষী বাক্যই তো জীবনশ্রিত যুব সমাজের কল্যাণ বহি আনিতে যথেষ্ট নহে। চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা 60টি। তিনি হাঁটিতে ভাবিতেছিলেন শুধুমাত্র মনীষী বাক্যই তো জীবনশ্রিত যুব সমাজের কল্যাণ বহি আনিতে যথেষ্ট নয়। এখানে হচ্ছে 7টা আমাদের ভুল রয়েছে। তারপর হচ্ছে আরেকটি যদি প্রশ্ন দেখি, জ্যৈষ্ঠ ভ্রাতার প্রহরে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগিল। সাধু লিখিত, এখানে ভুলের 3টা কিন্তু ভুল রয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, গুরুচণ্ডালী দোষ বলতে আমরা কি বুঝি? এটা সাধু এবং চলিত ভাষার মিশ্রণ। গুরুচণ্ডালী দোষ হচ্ছে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ, হচ্ছে গুরুচণ্ডালী দোষ। তারপরে যদি দেখি, অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগাগ্রস্ত পিতাপুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলিয়া বলিলেন। এখানে হচ্ছে 4টি ভুল রয়েছে, এখানে ভুল রয়েছে 4টি। আর পৃথিবীতে বর্তমানে ভাষা প্রচলিত 2500-এর বেশি, এটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে রয়েছে 2500-এর বেশি, সেটা আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। সাধু ভাষা কী ব্যবহার করেন? রাজা রামমোহন রায়। তারপর ইন্দো ইউরোপীয় ভাষার কয়টা শাখা? এটা হচ্ছে 2টো শাখা রয়েছে। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনের ভাব প্রকাশের ধ্বনি সমষ্টিকে বলা হয় কিন্তু ভাষা। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। তারপরে যদি আমরা দেখি, ভাষার জগতে বাংলার স্থান হচ্ছে 4র্থ। ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম? এটা জানি প্রাকৃত ভাষা, প্রাকৃত থেকে। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয় যে ভাষা সেখান থেকে। তারপরে যদি আমরা দেখি, বাংলা ভাষার উৎপত্তিকাল 7ম শতাব্দীতে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর ভাষার মৌলিক রীতি হচ্ছে বলার এবং লেখার নীতি। ভাষার মৌলিক রীতি 2টা, একটা হচ্ছে বলার, একটা হচ্ছে লেখার যে নীতি, এই 2টা হচ্ছে ভাষার মৌলিক রীতি। তারপর আমরা বলতে পারি, বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষার রীতি। সাধু ভাষা কোনগুলো? তৎসম শব্দবহুল যে ভাষা, সেগুলো ভাষার রীতি হচ্ছে সাধু ভাষা। তারপর আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। তারপরে কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট? সাধু ভাষার। মানে সাধু ভাষার পদবিন্যাসগুলো সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, খুব সুন্দরভাবে লিখতে হবে। আর তারপর হচ্ছে ভাষা প্রকাশের মাধ্যম কয়টি? 2টি, একটা হচ্ছে লেখা এবং একটা বলা। তারপর সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোন পদে? অব্যয় পদে। এটা অভিন্ন রূপেই থাকবে, অব্যয় পদ। ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত আছে? সাধুরীতি। ঠিক আছে, সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়ের। সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? এটা হচ্ছে অব্যয়ের। তারপরে যদি আমরা দেখি, ভারতীয় নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম হচ্ছে ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদে ভারতীয় নিদর্শন পাওয়া যায়। চলিত ভাষায় আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হচ্ছে প্রমিত ভাষা। কোন অঞ্চলের মৌলিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে? কলকাতার। তারপর হচ্ছে, প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হলো। ভাষার কোন রীতির
পরিবর্তনশীল, এটা চলিত রীতির। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? এটা চলিত রীতি, তদ্ভব শব্দবহুল। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু রীতিতে। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু রীতিতে। চলিত ভাষার কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? এটা হচ্ছে অনুসর্গের। উহা কোন রীতির শব্দ? এটা সাধু। উহা কোন রীতির? সাধু রীতির শব্দ। সাধু ভাষার শব্দের দীর্ঘইয়ের স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহার করে? উম। সাধু ভাষায় দীর্ঘইয়ের স্থলে চলিত রূপে উম ব্যবহার করা হয়। পরিণী কে ছিলেন? বৈয়াকরণিক, মানে ব্যাকরণবিদ ছিলেন আর কি। উপমহাদেশের প্রথম ছাপাখানা গঠিত হয় 1498 সালে। 1498 সালে উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয়। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা হচ্ছে বাক্যতত্ত্বে। বাগধারা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। কারক ও সমাস হচ্ছে আলোচিত হয় রূপতত্ত্বে। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন হচ্ছে এন.বি. হ্যালহেইড। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এন.বি. হ্যালহেইড। প্রাচীন বাংলা ব্যাকরণ হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? এটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয় রূপতত্ত্বে। বচন, লিঙ্গ, পুরুষ আলোচিত হয় রূপতত্ত্বে। এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন এসেছে। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় হচ্ছে অর্থতত্ত্বে। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্বে। তারপর যদি নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। নিচের কোনটি ব্যাকরণের পণিনী ধারা? এটা হচ্ছে নিচের কোনটি ব্যাকরণের পণিনী ধারা? ব্যাকরণবিদ ছিলেন একজন। এটা হচ্ছে শাক্তায়নী। এটা কি? শাক্তায়নী। ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? ডাক্তার মোহাম্মদ এনামুল হকের। ব্যাকরণ মঞ্জুরি এনামুল হক, ডাক্তার মোহাম্মদ এনামুল হকের লেখা। কোন শাসনামে বাংলা লিপি স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ করে? সেন আমলে। আর কোন লিপি ডান দিক থেকে লেখা হয়? এটা খরচটি লিপি। ডান দিক থেকে লেখা শুরু করতে হয়। আর ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হলো হচ্ছে ব্রাহ্মী, একটা হচ্ছে খরচটি। ব্রাহ্মীটা কিন্তু হচ্ছে যেরকম, খরচটি তার উল্টাটা। বাংলা মুদ্রাক্ষর জনক হচ্ছে চার্লস উইকিলস। বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করেছে পাঠান আমলে। বাংলায় নাসিক্য বর্ণ হচ্ছে 5টি। বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? 7টি। স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? 7টি দীর্ঘস্বর আছে। স্বরধ্বনি হচ্ছে 11টি, আর বাংলায় ব্যঞ্জনধ্বনি হচ্ছে 39টি। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি আলোচনা করেছি। এই প্রশ্নগুলো বারবার শুনবেন, বারবার পড়বেন। আশা রাখি বিভিন্ন চাকরি পরীক্ষায় কাজে লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।